সাদা পর্দা ঘেরা বিলাসবহুল কেবিন। সাদা সোফায় বসে আছে তপা। পাশে চেয়ারে বসে ডক্টরের সাথে জরুরি বৈঠক করছে পলক। তপা কান খাড়া করে শোনার চেষ্টা করছে, কারণ ডক্টর হেসেই খুন হয়ে যাচ্ছে। পলকের মুখটা দেখতে পাচ্ছে না তপা। তার শরীরের থেকে থেকে কেঁপে ওঠা দেখে আন্দাজ করা যাচ্ছে সেও হাসি ঝুলিয়ে রেখেছে, বোধহয় ঠোঁটের কোণে, চোখে মুখে। তপার বোধগম্য হচ্ছে না এত হাসির কারণ। এবার তপার সন্দেহ হচ্ছে তারা হসপিটালে এসেছে তো, নাকি কোনো সার্কাস দেখতে এসেছে। এত হাসি কেন? আশ্চর্য। তপা পলকের কথা শুনতে না পারায় রাগ হচ্ছে কেবিন এত বড় হওয়ার জন্য। ডক্টরের কেবিন হবে কবুতরের বাসার মতো, ছোট খুপড়ি ঝুপড়ির মতো। এত বড় বিলাসবহুল হওয়ার কোনো প্রয়োজন নেই। ডাক্তার হবে বয়স্ক, চশমা পরা কোনো লোক। এত কিউট একটা মেয়ের ডাক্তার হওয়ার কোনো প্রয়োজন ছিল না তো। কিয়ৎক্ষণ পরে তপা নিজের উপরই রেগে গেল। সে হিংসাত্মক আচরণ করছে, তাও কিনা সুশ্রী ডক্টরকে, সেটাও আবার মিস্টার তাজওয়ারের জন্য। ভাবতেই নিজেকে কয়েক দফা মনে মনে ঝাড়ল সে। তপার ভাবনায় ভাটা পড়লেও পলকের হাতের স্পর্শ মাথায় পড়তেই পলক তপার মাথায় হাত রেখে নরম গলায় বলল, ভয় করছে? তপার এক মুহূর্তের জন্য কি হলো জানে না, চোখের কোল বেয়ে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। পলকের চোখে পড়তেই হন্তদন্ত হয়ে পাশে বসে বলল, তিয়াশা, কি হয়েছে বলো আমাকে। মাথা যন্ত্রণা করছে? পা ব্যথা করছে? তপা মাথা নাড়ল। পলক আবারও বলল, তাহলে কি ভয় করছে? ডক্টর ব্যথা দেবে সেজন্য ভয় পাচ্ছ? ব্যথা দিবে না তো? যদি ব্যথা পাও তবে আমাকে বলবে, আমি ডক্টরের লাইসেন্স খেয়ে দিব। তপা পলকের পাগলামি দেখে হেসে ফেলল। পলক অবাক হয়ে বলল, তুমি হাসছো? আমি টেনশনে মরছি কি হলো ভেবে, আর তুমি মজা নিচ্ছ? তপা হাসি থামিয়ে মলিন গলায় বলল, আসলে এভাবে ভরসার হাত মাথায় রাখার মতো মানুষ তো আমার জীবনে খুবই নগণ্য, তাই চোখে জল চলে এসেছে। পলক কিছু বলতে চেয়েও গিলে ফেলল কথাগুলো। তপার দিকে তাকিয়ে মোলায়েম গলায় বলল, ব্যান্ডেজ খুলতে হবে তো এখন। তপা মুস্কি হেসে বলল, আমি রেডি। পলকও বিনিময়ে একটুখানি হেসে কোলে তুলে নিল। চেয়ারে বসিয়ে পাশেই দাঁড়িয়ে ডক্টরকে উদ্দেশ্য করে বলল, এখানে চলবে তো, নাকি তোর কোনো অসুবিধা হবে? ডক্টর মুস্কি হেসে বলল, আমার আবার কি হবে? আমি ডাক্তার, আমার রোগী আর মেডিসিন থাকলেই হয়। রাস্তাঘাটেও চিকিৎসা করতে পারি। এটা তো স্বয়ং আমার কেবিনের চেয়ার। পলক মাথা নেড়ে হেসে বলল। তুই আর পাল্টালি না। ডক্টরও বিনিময়ে মৃদু হাসল। তপার দিকে তাকিয়ে মসৃণ কণ্ঠে শোধালো, আপনি ভয় পেও না, আমি চেষ্টা করছি ব্যথা না দিতে। তুমি চোখ বন্ধ করে 5 মিনিট স্বপ্ন দেখো, আমি আমার কাজ ফিনিশ করে ফেলি এর মধ্যে। তপা পুলকিত হলো ডক্টরের ব্যবহারে। অথচ সে হাসি হাসি দেখিয়ে আনমনে কতগুলো কথা শুনিয়ে দিয়েছে। হোক না সেটা মনে মনে। তপা সত্যি সত্যি চোখ বন্ধ করে ফেলল। মিনিট খানেক পেরোতেই চোখ খুলে বড় বড় করে তাকালো পলকের দিকে। কয়েক সেকেন্ড পর আবারও চোখ বন্ধ করে পুনরায় চোখ বড় বড় করে তাকালো। এভাবে চললো 3-4 বার। পলক ভ্রুকুচকে তপার কার্যকলাপ পর্যবেক্ষণ করে একটুখানি ঝুঁকে তপার মুখোমুখি হয়ে নিচু গলায় বলল, কি হচ্ছে তিয়াশা, এরকম কেন করছো? একবার চোখ খুলছো আবার বন্ধ করছো, কোনো সমস্যা হচ্ছে? তপা চোখ পিট পিট করে বলল। আমার বোধহয় চোখে সমস্যা হয়েছে মিস্টার তাজওয়ার। পলক অবাক হয়ে বলল, চোখে সমস্যা কখন থেকে হলো, আর তুমি বা বুঝলে কি করে? তপা ঠোঁট উল্টে বলল। এক্ষুনি হলো সমস্যা, চোখ বন্ধ করেও যা দেখি, চোখ খুললেও তা দেখি। পলক ভ্রু কুচকে ফেলল, মৃদু স্বরে বলল। চোখ বন্ধ করে কি দেখতে পাচ্ছ? চোখ খুলেই বা কি দেখতে পাচ্ছ? তপা বিড়বিড় করে বলল, এই কুলক তাজওয়ার আমাকে পাগল করে ফেলবে মনে হচ্ছে, বাটা সাংঘাতিক লোক। একে বলা যাবে না তপা। এ যদি একবার জেনে যায় চোখ বন্ধ করলেও আমি তাকে দেখেছি, তাহলে এর এর যন্ত্রণায় নির্ঘাত আমার পাবনার বাসিন্দা হতে হবে। কথাগুলো হজম করে ফেল তাড়াতাড়ি তপা, প্রয়োজনে দুটো হজম ক্যান্ডি খা। পলক ভ্রু কুচকে বলল। কি বিড়বিড় করছো, স্পষ্ট করে বলো। তপা জোর করে একটু হেসে বলল, কিছু না তো, আপনার কাছে হজম ক্যান্ডি হবে? পলক হতভম্ব হয়ে তাকিয়ে রইল। তপা এই সুযোগে চোখ বন্ধ করে ফেলল। ব্যান্ডেজ খোলা থেকে শুরু করে ড্রেসিং করা অবধি পুরোটা সময় পলক তপার পাশে দাঁড়িয়ে এক হাত আঁকড়ে ধরেছিল। তপা ভরসার হাত পেয়ে নির্ভয়ে বসেছিল অনেকটা সময়। ড্রেসিং করা শেষে পলকের দিকে তাকিয়ে ডক্টর বলল, হয়ে গিয়েছে। এখন বলো তো, এত আঘাত কি করে পেল? মাথা ফাটিয়ে দিয়েছিস, পা ভেঙে দিয়েছিস, ব্যাপারটা কি? তুই কি টর্চার করিস ওর ওপর?
পলক ভ্রুকুসকে তাকালো, তপা শব্দ করে হেসে উঠল। পলক অবাক হয়ে তপার দিকে অপলক চেয়ে রইল। তার কৃষ্ণময়ী এভাবে হাসতে পারে জানা ছিল না তো। একদম হৃদয় কাঁপানো হাসি, দম বন্ধ করা হাসি। অনুভূতিগুলো গলা অবধি এসে যেন আষ্ট্রেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে কণ্ঠনালীকে। পলক গলা খাকারি দিয়ে বলল, আমি টর্চার করিনি, বেচারি ভার্সিটির শিওরে দিয়ে নামার সময় পড়ে গেছে। তোর বউ ভার্সিটি স্টুডেন্ট, খুব তো বলতিস ছোট মেয়ে বিয়ে করবি না, সেম এজ বা 2-1 বছরের ছোট কাউকে বিয়ে করবি। এখন কি হলো? তপা হাঁ করে চেয়ে রইল। বলছে কি ডাক্তার, বউ? এই কুলক তজওয়ার তাকে বউ বলে পরিচয় দিয়েছে? কি সাংঘাতিক! তপার চাহনি দেখে পলক মৃদু হেসে বলল, তোমার সাথে তো পরিচয় করে দেয়নি, তাই না? ও হচ্ছে মিথিলা, আমার স্কুল অ্যান্ড কলেজ ফ্রেন্ড। ভার্সিটিতে গিয়ে আলাদা হয়ে গেছে, আমি ইউনিভার্সিটি ও মেডিকেলে। তপা মুচকি হাসল কেবল। তার এই কথার প্রেক্ষিতে কি বলা উচিত বুঝতে পারল না। তবে মিথিলা থেমে থাকলো না, অনর্গল কথা বলে যেতে থাকলো। থেকে থেকে আবার হাসির ফোয়ারা বয়ে গেল। তপা দর্শক মাত্র, তার ভূমিকা কেবল শোনা, দেখা এবং মাঝে মধ্যে মুচকি হাসি বিনিময় করা। কেবিন থেকে বেরিয়ে যেই না নিচে নামার জন্য সিঁড়িতে পা রাখবে, তখন তপা চকিতে তাকালো। পলকের বুকে হালকা থাপ্পড় দিয়ে বলল, থামুন থামুন, একটু দাঁড়ান। সহসা এহেন আচরণে পলক ভ্রু কুঁচকে বলল, কি হচ্ছে, অষ্টমে যাবে? তপা পলকের কথায় পাত্তা না দিয়ে বলল, ওইদিকে দেখুন, ওটা রাত্রি না? পলক চমকালো। তপার ইশারা করা জায়গায় দ্রুত তাকিয়ে দেখলো রাত্রি হুইল চেয়ারে বসে আছে। ওর দৃষ্টি রেলিং বেদ করে বাইরে বিচরণ করছে। পায়ে পায়ে এগিয়ে গেল সেদিকে। পলক অবাক চোখে দেখলো রাত্রির পানে মুখটা শুকিয়ে গেছে, মাথায় তপার মতোই ব্যান্ডেজ, পায়েও একই অবস্থা। কারো উপস্থিতি টের পেয়ে রাত্রির চোখ তুলে তাকালো। সামনে পলক ও তার কোলে তপাকে দেখে মাথা নিচু করে ফেলল। পলক তপাকে পাশেই একটা জায়গায় বসিয়ে দিয়ে নিজেও বসে পড়ল। তপা অবাক হয়ে দেখছে রাত্রিকে, কৌতূহল দমাতে না পেরে বলেই ফেলল, আপু, আপনার এই অবস্থা কি করে হলো? রাত্রি মলিন হাসল, বাইরের দিকে তাকিয়ে বলল, নিয়তি, পরের জন্য কুয়ো খুলে সে কুয়োয় নিজেকেই পড়তে হয়, জানো তো? তপা কিছু বুঝতে না পেরে চোখ পিটপিট করে চেয়ে রইল। পরক্ষণে মনে পড়ল সেদিনের বলা কথাগুলো, সিসিটিভি ফুটেজ, ভার্সিটির বখাটে ছেলেটার ভাঙা হাত মনে পড়তেই তপা পলকের দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, এইসবের পেছনে আপনার হাত নেই তো? সোজাসাপটা প্রশ্নে পলক থতমত খেয়ে কেসে উঠল, আমতা আমতা করল। আমি কেন করবো? আমি কিছু করিনি, তাই না? বলো। রাত্রির দিকে তাকিয়ে বলল পলক। রাত্রি মলিন হাসল। তপা, ওদের দোষ নেই, আমি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম, তোমাকে ফেলে দিয়েছিলাম, তার শাস্তি আল্লাহ আমাকে সাথে সাথে দিয়ে দিয়েছে। ওরা কিছু না করলেও রিভেঞ্জ অফ নেচার বলেও তো একটা ব্যাপার আছে, তাই না? তপা ঈষৎ অবাক হলো। ও জানতো না রাত্রি ওকে ফেলে দিয়েছিল। সিসিটিভি ফুটেজে কি ছিল তা আর জানা হয়নি তার। কিয়দংশ সময় পর তপা মৃদু স্বরে বলল, ওরা মানে কে কে আপু? কাদের দোষ নেই? পলক ভ্রুকুসকে তাকিয়ে আছে তপার দিকে। এমএ রীতিমতো গোয়েন্দাগিরি শুরু করে দিয়েছে। তুমি অসুস্থ তিয়াশা, চলো এখান থেকে। রাত্রে তো অসুস্থ, ওরও নিশ্চয়ই কথা বলতে ভালো লাগছে না, চলো এখান থেকে। তপা মৃদু আওয়াজে বলল। এত ভয় কিসে মিস্টার তাজওয়ার? তপা মুস্কি হেসে বলল, আমি আপনাকে হাড়ে হাড়ে চিনি। আপনি না করতে পারবেন যে কলেজের বকাটে ছেলেটার হাত আপনি ভেঙে দেননি? পারবেন আপনি? পলক অবাক হয়ে চেয়ে রইল। কিছু বলছে না দেখে তপা আবারও বলল, আপুর মাথা আর পায়ের এই অবস্থা কি করে হলো? ভালোভাবে বলুন, নয়তো আপনার মুখটাও আমি আর দেখব না। তপার কথা শুধু কিন্তু কথা নয়, অলিখিত দলিল। পলক দীর্ঘশ্বাস ফেলল। তাকে জব্দ করার জন্য এই একরত্তি মেয়েই যথেষ্ট। কথার কি তেজ! আমি কিছু করিনি, যা করার প্রান্ত করেছে। তপা চমকে উঠল। শেষে কিনা তার ভাই! আপনি কোথায় ছিলেন? পলক আমতা আমতা করে বলল, আমি চলে এসেছিলাম, আমি সত্যি কিছু করিনি। ভাইয়া আপুকে পেল কোথায়? আমি ভার্সিটির সামনে থেকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিলাম। তপা দুহাত শক্ত করে মুঠোবন্দি করে ফেলল। তার কপালে রক্তগুলো দপদপ করছে। শক্ত গলায় বলল, আমি ফোন ফেলে এসেছি বাসায়। ফোন দিন আপনার বন্ধুকে। এখানে ক্রাইম করে লেজ গুটিয়ে চট্টগ্রাম গিয়ে বসে আছে। ওর লেজ আমি দ্বিখণ্ডিত করব আজ। পলক পকেট হাতড়ে ফোন বের করল।
রাত্রি অবাক চোখে তপাকে দেখছে, যাকে ও ইচ্ছে করে আহত করেছে এত জঘন্যভাবে। সে তাকে আঘাত করার জন্য নিজের লোকের উপর কতটা ক্ষেপে গেছে। রাত্রি ব্যথিত হলো নিজের কৃতকর্মের জন্য। পলক, প্রান্ত কিছু করেনি তপা। ওরা আমাকে ছেড়ে দিয়েছিল। আমি আমার বাসার সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম। ওদের সত্যিই দোষ নেই। পলক চমকালো। প্রান্ত সত্যি সত্যি রাত্রিকে ছেড়ে দিয়েছিল, কিন্তু কেন? কই, তাকে তো বলেনি। কি চলছে প্রান্তের মনে? কেন বলল না? পলক নিজ মনে আকাশ কুসুম চিন্তায় মগ্ন হলো। রাত্রি মাথা নিচু করে মলিন কণ্ঠে বলল, আমাকে ক্ষমা করে দিও তপা। আমি প্রথম দিন থেকেই তোমার সাথে একের পর এক অন্যায় করে গেছি, অথচ তুমি আমাকে আঘাত করার অপরাধে নিজের লোককে কাঠগড়ায় দাঁড় করাচ্ছ। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে এতটা আঘাত করতে চাইনি। ভেবেছিলাম একটু একটু লাগবে, তুমি ভয় পাবে, ভয় পেয়ে পলকের জীবন থেকে চলে যাবে। কিন্তু আমি এখন বলছি, তুমি যেও না পলককে ছেড়ে। ও তোমাকে পাগলের মতো ভালোবাসে তপা। এমন ভালোবাসা হেলায় হারিও না। আমাকে দেখো, চেয়েও পাচ্ছি না। এক টুকরো ভালোবাসার জন্য কতটা বেহায়া হয়ে গেছি, তবুও ধরা দিচ্ছে না আমার ঝুড়িতে। তুমি ভাগ্যবতী, তাই না চাইতেও পেয়ে গেছো। হারিয়ে ফেলো না, নয়তো পস্তাবে, মারাত্মকভাবে পস্তাবে। প্রায় 30 মিনিট সময় ধরে পলকের ফ্লাইটে খাপটি মেরে বসে আছে তপা। শুধু বসেই নেই, কাছে সে নীরব অস্ত্র বিসর্জন দিচ্ছে ক্রমাগত, যাকে বলে অঝোর ধারায় বর্ষণ। ছুটির দিন হওয়ার দরুন পলক ফ্লাইটে বসে অলস সময় কাটাচ্ছিল। ভেবেছিল বাড়ি গিয়ে একবার ঘুরে আসবে। যেই ভাবা সেই কাজ, চটপট রেডি হতে শুরু করে। কিন্তু এহেন সময় দরজা ধাক্কানোর আওয়াজ পেয়ে বিরক্ত হয়। দরজার দিকে এগোতে এগোতে দাঁতে দাঁত চেপে বলল, এত টাকা খরচ করে কলিং বেল কি রূপ দেখানোর জন্য লাগিয়েছি নাকি? শক্তির অপচয় দরজার উপর না করে এক আঙ্গুলে বেলটা প্রেস করলে কি তার মাথায় আকাশ ভেঙে পড়বে? আশ্চর্য। দরজা খুলেও অপর প্রান্তের মানুষটিকে কিছুটা ঝাড়ার প্রস্তুতি নিয়েছিল, কিন্তু সে কি জানতো দরজার বাইরে মানুষটা তার কলিজায় বসবাস। তপার মুখ দেখে বেমালুম পুরুষ সিংহের ন্যায় তর্জন গর্জন থেমে গেল। প্রথমে তপাকে দেখে মনটা সুপ্রসন্ন হলেও চোখের পানি লক্ষ্য করতে হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করল, তিয়াসা, কি হয়েছে? কাঁদছো কেন তুমি? তপা কিছু না বলে পলককে ঠেলে ভিতরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিল। কান্না লুকোতে চেষ্টা করেও ডুকরে ডুকরে উঠল। আমি কি কিছুক্ষণ এখানে থাকতে পারবো? তপা হেসকি তুলে তুলে বলা কথায় পলক খানিকটা অবাক হলো। আনমনেই বলল, যে নিজে পালাতে চায় সে কেন নিজে থেকে থাকতে চাইছে? তপা মৃদু স্বরে বলল, ভাইয়া, ভাইয়ার সাথে কথা বলবো। পলক ভ্রু কুঁচকে বলল, সে তুমি যতক্ষণ ইচ্ছে থাকো, কিন্তু কি হয়েছে সেটা তো বলো। আমার টেনশন হচ্ছে। পৃথা কোথায়? তপা মাথা নাড়িয়ে সায় জানালো। প্রান্ত ফোন ধরেই বলল, তোর জন্য কি ছুটির দিনগুলোতেও শান্তিতে একটু ঘুমাতে পারবো না? তপা ঝরঝর করে কেঁদে বলল। ভাইয়া, প্রান্ত শোয়া থেকে এক ঝটকায় উঠে বসলো, আতঙ্কগ্রস্ত গলায় শোধালো, কি হয়েছে বোন আমার? কাঁদছিস কেন? পলক কিছু করেছে? তপা তখন হেসকি তুলে কাছে। পলক ফোন প্রায় কেড়ে নেয়ার মতো ছো মেরে নিয়ে নিল। প্রান্ত, তোর বোন সে কখন থেকে কেঁদে যাচ্ছে, থামাথামের কোনো লক্ষণ নেই। কিছু বলছেও না, কি করবো আমি? প্রান্ত কপট রাগ দেখিয়ে বলল, তুমি আমার এর প্রেমিক হয়েছ। প্রেমিকার কান্না থামাতে পারছো না। 2 মিনিটের মধ্যে যদি ওর কান্না না থামে তবে আমি নিজে তোর লাভ স্টোরির ভিলেন হব, খোদার কসম। পলক ভ্রু কুঁচকাল। এখন যত দোষ নন্দ ঘোষ। আমি কি ওকে জড়িয়ে ধরবো? প্রান্ত চমকালো। তার বন্ধু এমন নাদান বাচ্চা কবে হলো বুঝতে পারল না। পুরুষ সিংহ প্রেমের ছোঁয়া পেয়ে বিড়াল ছানায় রূপান্তরিত হয়েছে ভেবে মনে মনে কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলল প্রান্ত। আর যাই হোক, প্রেমে সে পড়বে না, কশ্মিন কালেও না। এ যেন অজন্ম শপথ। পলক আবারও বলল, কি হলো, ধরবো? প্রান্ত প্রায় ধমকের সুরে বলল, প্রেমে পড়ার আগে আমার অনুমতি নিয়েছিলি? এই যে আমি থাকতেও আমার সামনে আমার বোনকে কোলে নিয়ে ঘুরিস, তখন আমার পারমিশন নিস? কত বড় বেয়াদব! ভাইয়ের কাছে জানতে চাইছে তার বোনকে জড়িয়ে ধরবে কিনা। আমি লাইনে আছি, আগে কান্না থামা, তারপর ওর কাছে ফোন দে। পলক তপার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, কান্না অনেকক্ষণ আগেই থেমে গেছে। নে কথা বল।
পলকের জড়িয়ে যাওয়া কথা শুনে তপার কান্না থেমে মুখে শোভা পেয়েছে অবাক হওয়ার রেশ। কি অনায়াসে প্রশ্ন করলো। আমি কাউকে জড়িয়ে ধরবো? যেন প্রান্ত বলেই বুকে জড়িয়ে নিল। তপার মনের ভিতর সুপ্ত অনুভূতিরা ডানা ঝাপটাতে শুরু করলো। পলক ফোন বাড়িয়ে দিতেই তপা মৃদু স্বরে বলল, ভাইয়া। বলতে বলতে আবারও চোখের কোল বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। পলক এক দৃষ্টিতে তাকিয়ে আছে তপার দিকে। কি এমন হয়েছে মেয়েটার? এত শক্ত মনের মেয়েটা কেন এত দুর্বল আজ? কেন তার মনের এত শোচনীয় অবস্থা? প্রান্ত শান্ত কণ্ঠে বলল। কি হয়েছে আপু, ভাইয়াকে বল। তপা হেসকি তুলে বলল, মামা এসেছে ভাইয়া। আঙ্কেল এসেছে, ভালো কথা, কিন্তু তুই এভাবে কাঁদছিস কেন? আঙ্কেল এলে তো তোর খুশি হওয়ার কথা। তপা মলিন কণ্ঠে বলল। মামা একা আসেনি, সাথে ওই এসেছে। প্রান্ত নিঃশ্বাস আটকে রেখে বলল। ও মানে কে এসেছে? তপা মৃদু আওয়াজে শুধু সম্মতি সূচক বলল, ভাই। সিজান। হুম। প্রান্ত দুহাত মুঠো করে বসে রইল। ইচ্ছে করছে এক উড়ালে তপার কাছে চলে যেতে। মনটা নিশ্চয়ই খুব অসহায় বোধ করছে। বোনের পাশে কাউকে তো চাই এখন, শক্ত করে হাতটা ধরে রাখার জন্য হলেও চাই। টাল সামলাতে না পেরে পা দুটো টলে গেলে শক্ত হাতে তাকে আঁকড়ে রাখার জন্য হলেও আপন একজন মানুষ চাই। প্রান্ত কিছু বলার আগে তপা ফোনটা পলকের হাতে দিয়ে খোঁড়াতে খোঁড়াতে অন্য রুমে ঢুকে দরজা বন্ধ করে ফ্লোরে বসে পড়ল। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু সে জানে চিৎকার করে কাঁদলে পলক তাকে 2 মিনিটও থাকতে দেবে না এখানে। টেনে হিস্ট্রি বের করে কান্নার কারণ জানার জন্য পাগল করে ফেলবে। তার চোখের জল পলককে উতলা করে সেটা সে জানে। তাই শত ব্যথা সহ্য করেও চুপচাপ বসে রইল। পলক দরজা ঠেলে ভেতরে আসার চেষ্টা করলে তপা কান্নারত কণ্ঠে বলল, আমি কিছুক্ষণ একা থাকতে চাই প্লিজ। আমার সব প্রশ্নের উত্তর আমি পরে দেব। প্লিজ একটু একা থাকতে দিন। পৃথা চুলায় রান্না বসিয়ে ব্যস্ত হাতে কাজ শেষ করছে। তপার মামা বিছানার এক কোণে চুপচাপ বসে আছে নিচের দিকে তাকিয়ে। মনে মনে ভীষণ রাগ হচ্ছে নিজের ওপর। কেন আজই সিজানকে নিয়ে আসতে হলো তার? মেয়েটাকে অমন খুঁড়িয়ে খুঁড়িয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখে তার বুকটা ফেটে যাচ্ছে। পুরুষ মানুষের কাতে নেই, তাই তো বুকে শত আঘাত লুকিয়ে থাকলেও পাথরের মতো চোখ থেকে এক ফোঁটা জলও গড়ায়নি। সিজান ছাদ থেকে দ্রুত পদে রুমে ঢুকে পৃথার খোঁজ করল। পৃথা রান্নাঘর থেকে বেরিয়ে এলো হাঁকডাক শুনে। তপার মামা মোর্শেদুল হকও চোখ তুলে তাকালেন ছেলের দিকে, কিন্তু তিনি আজ নির্বিকার। ছেলের দিকটাও তিনি বুঝতে পারেন, আবার মেয়েটার অভিমানও ফেলনা নয়। তিনি যাবেন কোন পথে? দুদিকেই তার আপনজন দাঁড়িয়ে, একদিকে গেলে অন্যদিক অন্ধকার। সিজান পৃথার সামনে গিয়ে থমথমে গলায় বলল, তপা কোথায় গেল পৃথা? তাজমহল লেখা ফ্ল্যাটে কারা থাকে? তপা কেন সেখানে গিয়ে দরজা বন্ধ করে দিল? পৃথা তাচ্ছিল্য হেসে বলল, ওই ফ্ল্যাটে কারা নয়, বলুন কে থাকে? কে থাকে? সিজানের প্রশ্নে পৃথা মুহূর্ত সময় নষ্ট না করে গড়গড় করে বলল, ওই ফ্ল্যাটে ভাইয়ার বন্ধু থাকে, পলক তাজওয়ার। তপার এই জগতে আমাদের পর বিশ্বাসের জাগে সে আছে, তাই হয়তো নিজের তিক্ত অতীত সামনে আসে সহ্য করতে না পেরে সেখানে চলে গেছে। ভালোই করেছে, মাঝখান থেকে আমাকে শুধু নোংরা মুখটা দেখার জন্য রেখে গেল। আর হ্যাঁ, সে কিন্তু একা থাকে। এখন কি তার সাথে জড়িয়েও তপার চরিত্রে কালি লেপটে দিবেন? আগেই জানিয়ে রাখি, পলক তাজওয়ার কিন্তু প্রান্ত শাহরিয়ার নয়। তপার চোখে এক এক ফোঁটা পানির জন্য সে আপনার এক একটা হাড়গোড় ভাঙতে পারে, তাই যা বলার সাবধানে বলবেন। সিজান চমকালো। মোর্শেদুল হকও বেশ আগ্রহ নিয়ে তাকালেন পৃথার দিকে। উনি কি তপার কিছু হয়? আমি বলতে চাচ্ছি, তপা কি তাকে ভালোবাসে? পৃথা মুচকি হাসল। তপা ভালোবাসে কিনা সঠিকভাবে বলতে পারছি না, হয়তো বাসে, তবে বিশ্বাস করে নিজের থেকেও বেশি। কিন্তু পলক ভাইয়া ভালোবাসে, মারাত্মকভাবে ভালোবাসে। সে যদি একবার জানে আপনি তপাকে কাঁদিয়েছেন, আপনার জন্য তপা কষ্ট পাচ্ছে, তাহলে আপনার অবস্থা সে টাইট করে ফেলবে। নিজের ছোটবেলার বান্ধবীর মাথা ফাটাতে চাওয়ার আগেও সে দুবার ভাবেনি। আপনি তো চুনোপুটি, সো সময় থাকতে লেজ গুটিয়ে পালান। সিজান আহত চোখে তাকালো। তবে এটা ভেবে ভালো লাগলো তার ছোট্ট অভাগী বোনটাকে কেউ ভালোবাসে, তার বোনের কথা ভাবার জন্য কেউ আছে, প্রচণ্ড কষ্টের সময় আগলে রাখার জন্য কেউ একজন বুক পেতে দাঁড়িয়ে থাকবে, অপেক্ষা করবে কখন তাকে একরাশ কষ্ট নিয়ে সে ঝাঁপিয়ে পড়বে।
মোর্শেদুল হকের মনটা পলককে একবার দেখার জন্য আকুতি জানাচ্ছে। কার ভরসায় মেয়ে তার এভাবে চলে গেল সেটা তো তার জানতে হবে, দেখতে হবে। কিন্তু মেয়ে তার যথেষ্ট বিচক্ষণ, সেটা সে জানে। কিন্তু অভিমানের পাল্লা যে তার বড্ড বেশি ভারী। পৃথা, কোথায় তুমি? আমি ভেতরে আসবো? পলকের কণ্ঠস্বর শুনে পৃথা প্রায় দৌড়ে এলো রান্নাঘর থেকে। সিজান মোর্শেদুল হকও নড়ে চড়ে বসলেন। ভাইয়া আসুন, তপা আসেনি? না, তিয়াসা দরজা বন্ধ করে বসে আছে, দরজা খুলছেই না। আমার ঘরে আমাকে ঢুকতে দিচ্ছে না। বলতে বলতেই বিছানায় চোখ পড়তেই দুজোড়া উৎসুক চোখের ওপর দৃষ্টি পড়ল তার। পৃথা পলকের দৃষ্টি বুঝতে পেরে বলল, ইনি তপার মামা আর ইনি মামার ছেলে। পলক সালাম দিল। মোর্শেদুল হক সালাম বিনিময় করে টুকটাক কথা বললেন, কিন্তু সিজান নির্বিকার হয়ে কেবল চেয়ে রইল। পলক সিজানের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার ভাই আমার? চেহারা কি খুব খারাপ? দেখতে ভয়ঙ্কর লাগছে। কথা কেন বলছেন না? সিজান মুখ খুলে প্রথম কথাটা বলল। আমার বোনটাকে ভালো রাখতে পারবেন? পলক চমকালো। কি দিন আসলো পলক তাজওয়ার, শুধু চমকাচ্ছে। ক্যারেক্টার কেমন উল্টে লাগছে তার, যে কিনা সবাইকে চমকে দিত আজকাল তা তো হচ্ছেই না, বরং ক্ষণে ক্ষণে সে চমকাচ্ছে। পলক মৃদু হেসে বলল, নিজের প্রাণ থাকতে খারাপ থাকতে দিব না ওকে। ভাই, আপনি ওকে এখানে নিয়ে আসতে পারবেন এখন? আমার ওর সাথে জরুরি কথা আছে। অনেকগুলো দিন চলে গেছে, অভিমানের পাল্লা কেবল ভারী হচ্ছে। একদিনের ক্ষুদ্র রাগ আজ বিশালতায় আকাশ ছুঁয়ে গেছে। এখনো অভিমান গলাতে না পারলে জানি না কখনো পারবো কিনা। আপনি দেখুন না আসে কিনা। পলক আশ্বাস দিয়ে বলল, আপনি 5 মিনিট অপেক্ষা করুন, আমি এক্ষুনি কান টেনে নিয়ে আসছি। 5 লিটার। সিজান শত কষ্টের মাঝেও মৃদু হাসল। মোর্শেদুল হকেরও বেশ মনে ধরেছে পলককে। পলক বলে গেল কান টেনে নিয়ে আসবে, কিন্তু সে মিথ্যে বলেছে। কান টেনে আনার পরিবর্তে সে পাজাকোলা করে তুলে এনেছে। বেশ হুমকি ধুমকি দিয়ে দরজা খুলিয়েছে সে। দরজা খুলতেই এক মুহূর্ত নষ্ট না করে কোলে তুলে নিয়ে গটগট করে ছাদে চলে এসেছে। সিজন হাঁ করে তাকিয়ে আছে। মোর্শেদুল হক মাথা নিচু করে নিয়েছেন, কেবল পৃথা মিটিমিটি হাসে। সিজন পৃথার গা ঘেঁষে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, এই পিথাগোরাসের উপপাদ্য, এদের কেমিস্ট্রি কি বরাবরই এরকম? পৃথা চমকে উঠল। কতদিন পর সিজান এভাবে ডাকলো তাকে। পৃথার কান্না পেয়ে গেল, কিন্তু নিজেকে সামলে তাতে দাঁত চেপে বলল, তো কি সবাই আপনার মতো আনরোমান্টিক ভিতর ডিম, যার প্রেমিকার চোখের দিকে তাকাতেই হাত পা কেঁপে জ্বর চলে আসে? ব্যাটা নিরামিষের ডিব্বা কোথাকার। দুপুরের রোদে ছাদটাকে ধুধু মরুভূমি মনে হচ্ছে। যদি সেখানে যত্ন করে আগলে রাখা সাদা গোলাপের বাগানটা না থাকতো। রোদের তেজে বাইরে তাকানো যাচ্ছে না, তীব্র আলো ঝলসে দিতে চাইছে চোখগুলো। তপা বিছানায় বসে হাত দিয়ে ওড়নার গিট বাঁধছে, আবার খুলছে, যেন তার সমস্ত মনোযোগ এখন এই ওড়নাতেই সীমাবদ্ধ। পলক এত নীরবতায় বিরক্ত হলো। কি এমন বলবে যার জন্য এত হেজিটেশন? সিজান গলা খাকারে দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাইল, সফলও হলো। সকলের উৎসুক দৃষ্টি নিপতিত হলো তারই উপর। 1 পা 2 পা করে এগিয়ে গেল তপার সম্মুখে। তপা তখনও নির্বিকার। সিজান নির্নিমেষ তাকিয়ে আছে তপার মুখশ্রীতে। আমি জানি আমি অপরাধী, কিন্তু আমার শেষ কয়েকটা কথা শুনবি বোন? ফাঁসির আসামিকেও তো শেষ ইচ্ছের কথা বলার সুযোগ দেওয়া হয়, কিন্তু আমি তো গত কয়েকটা বছর ধরে অনবরত বিরামহীনভাবে ফাঁসির দড়িতে ঝুলছি। আমার কি মুক্তি হবে না কখনো? তপা মুখ তুলে তাকালো সিজানের দিকে। সিজানের মুখটা বড্ড মলিন দেখাচ্ছে। তপার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। বাকি কথাগুলো শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে রইল সে। সিজান আবারও বলল, সেদিন তোকে এলোমেলো অবস্থায় প্রান্ত ভাইয়ের সাথে দেখে আমি তোদের খারাপ খারাপ কথা বলেছি। মায়ের কাছে বলেছি তোদের মধ্যে নিষিদ্ধ সম্পর্ক আছে। আমি কিন্তু মায়ের কানে আগে তুলিনি এই কথাটা। সেই পশুটাই মায়ের কাছে ইনিয়ে বিনিয়ে এক ঝুড়ি মিথ্যে বলেছে, নিজের অপরাধ চাপিয়ে দিয়েছে অন্যের ঘাড়ে। আমি শুধু ওদের কথাই তাল দিয়েছি। সেদিন তোদের বিরুদ্ধে বলা কথাগুলো শুধু আমি বলার জন্য বলেছি, মন থেকে বলিনি। আচ্ছা, মন থেকে বলিনি। আমি জানি তোদের পবিত্র সম্পর্কের কথা। প্রান্ত ভাই তোকে পৃথার মতো করেই ভালোবাসে, সেটাও আমি জানি, বুঝতে পারি। আমি যখন বাড়িতে ফিরি তখন তুই প্রান্ত ভাইয়ের বুকে হাউমাউ করে কাঁদছিলি। আমি জানি সেই কান্নার কারণ।
কিন্তু তুই জানতি না, তোর অগোচরে, বাবার অগোচরে এক কুৎসিত বিকৃত মস্তিষ্কের মানুষ আমার মায়ের ব্রেইন ওয়াশ করে রেখেছিল। হ্যাঁ, দোষ আমার মায়েরও আছে। সে কেবল একতরফা বিশ্বাস করে তোর ছোট বে আচ্ছা সে কেবল একতরফা বিশ্বাস করে সে তোর ছোটবেলাটা বিষিয়ে দিয়েছে। সে চাইলেই পারতো তোকে মায়ের মতো বুকে আগলে রাখতে, কিন্তু সে করেনি। সে তো তার নিজের রক্তকেই কেবল আপন মনে করেছে, বাকি সবাই ভুয়া, মিথ্যেবাদী, অপয়া। মা তো তোকে ভালোবাসেনি, বরং তোকে ভালোবেসে আগলে রাখার অপরাধে আমাকে বাড়ি ছাড়া করার পায়তারা করছিল। তপা চমকে তাকালো, সাথে তাকালো পৃথাও। সেদিন এমনি এমনি আমি মিথ্যাগুলো বলিনি রে। আমি যদি মিথ্যা বলে তোর মনে আমার জন্য ঘৃণা না জন্মাতাম, তাহলে তুই আমার আগেই বাড়ি ছাড়তি না, আমি জানি। তোকে আমি সেই জন্ম থেকে চিনি, মরে গেলেও বাড়ি থেকে বের হতি না তুই। তাই তো সেদিন মিথ্যে বলেছি, কালি লাগিয়েছি তোর চরিত্রে, কলঙ্কিত করেছি তোদের পবিত্র ভাই বোনের সম্পর্ককে, ঝলসে দিয়েছি আমার প্রতি থাকা তোর বিশ্বাস আর ভালোবাসাকে। আমার আর উপায় ছিল না রে। মা আমাকে বাড়ি বার করলো, কারণ বাড়ি থেকে নাকি লেখাপড়া হয় না, হচ্ছিল না। আসল কারণ তো তার আদরের রক্ত ছিল। তার কথাতে এরকম সিদ্ধান্ত নিয়েছিল, যেখানে বাবার আপত্তিও শোনেনি। আমি বাড়ি থেকে বের হলে তোকে কে রক্ষা করতো বল? কে বাঁচাতো তোকে এই কে বাঁচাতো তোকে এই নোংরা স্পর্শ থেকে? তুই বড় হলেও নিজেকে বাঁচাতে পারতি না। যে দিনের বেলাতেই কেউ না থাকার সুযোগ এত জঘন্য কাজ করার সাহস পায়, সে রাতের আধারে কতটা ভয়ানক হতে পারে সেটা তোর থেকে কেউই ভালো জানে না। বাবা নিজের কাজ সামলে তোকে কি করে আগলে রাখতো, মাঝে মাঝেই তো বাড়ির বাইরে থাকতে হতো বাবাকে। সেদিন সেদিন কি হতো বোন? আমি কি বাড়ি ফিরে তোর জ্যান্ত লাশ দেখতাম, নাকি মৃত লাশ? তাই তো সেদিন জীবনের সবচেয়ে নোংরা কাজটা করেছিলাম, মিথ্যে বলেছিলাম, কলঙ্কে ঝলসে দিয়েছিলাম তোকে। কিন্তু আমি নিরুপায় ছিলাম তখন। এর বাইরে অন্য কিছুই আসেনি আমার ছোট্ট মস্তিষ্কে। তুই চলে আসার পরের দিনই আমি চলে এসেছি বাড়ি ছেড়ে। আর কোনো পিছুটান ছিল না ওই বাড়ির প্রতি। তাই তো বছরেও ফিরতাম না একবারও। কিন্তু আমি তখন বুঝতে পারিনি, ভালো করতে গিয়ে আমি আমার ছোট্ট বোনটাকে একেবারেই হারিয়ে ফেলবো। পারলে মাফ করে দিস আমাকে, আর যদি না পারিস তবে পাপের বোঝা মাথায় নিয়েই ঝুঁকে ঝুঁকে মরতে হবে আমাকে। আমি মরে গেলেও ওই বাড়িতে তুই আর যাস না বোন। ওই নরক থেকে একবার বেরিয়েছিস, আর ওই যন্ত্রণা পোহাতে যাস না তুই। যদি পারিস প্রান্ত ভাইকে বলিস আমায় মাফ করতে। চলো বাবা। বলেই দরজার সামনে গিয়ে দাঁড়ালো। মোর্শেদুল হক তপার মাথায় হাত বুলিয়ে বললেন, আসি রে মা, সাবধানে থাকিস, নিজের যত্ন নিস। পিঠা মা, তপার খেয়াল রাখিস। তপা কাপা গলায় বলল, মামা, ভাই। মোর্শেদুল হক মুস্কি হেসে বললেন, নিজেই ডাক, দেখ হয়তো কাঁদছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তপা বিছানা থেকে নেমে দাঁড়ালো। পলক দ্রুত পায়ে এগিয়ে এসে এক হাত দিয়ে বাহু ধরে আগলে নিল। মোর্শেদুল হক তৃপ্তির হাসি ফুটিয়ে তুললেন মুখে, মনে মনে বললেন, মেয়েটা এবার ভালো থাকবে, আল্লাহ ভালো রেখো ওকে। তপাকে ধরে ধরে সিজানের কাছে নিয়ে গেল পলক। সিজান তখনও উল্টোর দিকে ফিরে আছে। তপা কাপা কাপা গলায় ডাকলো, ভাই। সিজান থমকে গেছে। এতগুলো দিন পর তপার মুখে ভাই ডাক শুনে ছোট ছোট হাতে সিজানের হাত আঁকড়ে যখন ভাই বলে ডাকতো, তখন মনে হতো জীবনটা বুঝি সার্থক। এতগুলো দিন এই ডাকটা থেকে বঞ্চিত ছিল। তপা এক বাহু ধরে ঝাঁকিয়ে বলল, ভাই তাকা না আমার দিকে। সিজান ঘুরে দাঁড়ালো, কাপা হাতে তপার গাল স্পর্শ করে বলল, আমায় মাফ করে দেবন। আমি তোর ভালো করতে গিয়ে অনেক বেশি আঘাত করে ফেলেছি। আমি চাইনি তোকে এভাবে কাঁদাতে, কিন্তু আমার আর উপায় ছিল না, বিশ্বাস কর। সেদিন ওই মিথ্যেগুলো না বললে তুই আমাদের ছেড়ে চলে যেতি। সেদিন ওই মিথ্যেগুলো না বললে তুই আমাদের ছেড়ে চলে যেতি। তপা মাথা নাড়ালো। সে যেত না, সত্যি যেত না। পুরো পৃথিবী তপাকে নোংরা বললেও তপা যেত না, যদি মামা আর সিজান দুজনের মধ্যে কেউ নোংরা না বলতো। সিজান এবারে তপার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তোকে বাড়ি থেকে না সরালে আজ হয়তো তুই এভাবে আমার সামনে থাকতেই না। বেঁচে থাকলেও হয়তো জ্যান্ত লাশ হয়ে থাকতি। তোকে না সরালে আমিও যেতে পারতাম না, কিন্তু যেতে তো আমাকে হতোই।
মায়ের মাথার দিব্যি ছিল যে, জানি এসব কুসংস্কার, কিন্তু মা যে বিশ্বাস করে। মায়ের অবাধ্য হলে মা তোর উপর আরো চড়াও হতো, তোর জীবনটা আরো নরক করে দিত। তাই তোকেই কষ্ট দিলাম। আমি সত্যিই অনুতপ্ত। আমাকে মাফ করিস বোন, নয়তো মরেও শান্তি পাবো না। তপা মৃদু স্বরে বলল। আমি কি তোকে জড়িয়ে ধরবো ভাই? সিজান চোখের জল মুখে হাসি নিয়ে হাত বাড়িয়ে দিল। তপা বিনা দ্বিধায় আঁকড়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। পেছনে দাঁড়িয়ে নীরব অশ্রু বিসর্জন দিল পৃথাও। মোর্শেদুল হক পৃথার মাথায় হাত বুলিয়ে বললেন, সব ঠিক হয়ে যাবে মা, হয়তো হয়েও গেছে, কাঁদিস না আর। আমার বোকা ছেলেটা বোনের ভালো করতে গিয়ে সব দিক ভুলে গিয়েছিল, এবার সব আগের মতো হয়ে যাবে। কয়েক বছর আগের কথা। তপা তখন এসএসসি পরীক্ষার্থী। সবে টেস্ট পরীক্ষা হয়েছে, রেজাল্ট তখনও বের হয়নি। তপা সেদিন যথারীতি স্কুলে গিয়েছিল। সিজানের বাবা মা কাছাকাছি একটা দাওয়াতে গিয়েছিল। তপার স্কুল ছুটির সময় ছিল বিকেল 4টা। সেদিন কোনো কারণবশত 1টার মধ্যেই ছুটি হয়ে যায়। তপা বাড়ি ফিরে কাউকে দেখতে না পেয়ে নিজের জন্য বরাদ্দ ঝুপড়ি ঘরে প্রবেশ করে। কিন্তু সে জানতো না তার বিছানায় বসে দানবটা তারই ব্যবহার করা জামা কাপড় নিয়ে খেলছিল। বিশ্রী এক খেলা। বিকৃত মস্তিষ্কের দানবটা তপাকে দেখেই ঠোঁটে বিকৃত হাসি ফুটিয়ে তুলল। তপা চকিত ভঙ্গিতে তাকালো বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রাখা তার জামাগুলোর দিকে। একটা জামা দানবটা হাতে নিয়ে নাকে ছোঁয়ালো। নাক টেনে নিঃশ্বাসের সঙ্গে ভেতরে নেওয়ার চেষ্টা করলো জামায় জড়ানো তপার শরীরের ঘ্রাণ। তপা যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে, পা দুটো অবশ হয়ে গেছে। তপার মস্তিষ্ক বলছে তপা পালা, নইলে আজ আর বাঁচতে পারবে না। কিন্তু পা দুটো তাতে সায় দিচ্ছে না, নড়ার শক্তি হারিয়ে ফেলেছে। তপার মনে হলো পাতাল দেশ থেকে কেউ হয়তো টেনে ধরেছে তার পা দুটো। নড়ার শক্তি না পেয়ে ভয়ার্ত চোখে তাকালো সামনের দানবের দিকে। দানবটা তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তপাকে গিলতে শুরু করে দিয়েছে। পা থেকে মাথা অবধি নোংরা দৃষ্টিতে তাকিয়ে থেকে বাম হাতে নিজের ঠোঁট স্পর্শ করে হাসল ভয়ঙ্কর মানুষরূপী দানবটা। তপা শৈলের সাথে যুদ্ধ করে পিছিয়ে গেল, কিন্তু দরজা ঠেলে বাইরে বের হওয়ার আগে দানবীয় হাতটা তাকে আঁকড়ে ধরল। তপা ছটফটিয়ে উঠল। নিজের সর্বস্ব শক্তি প্রয়োগ করে নিজেকে ছাড়াতে চাইছে তপা, কিন্তু ছোট্ট একটা প্রাণকে পারে দানবের থেকে মুক্তি পেতে। উপায় না পেয়ে তপা চেঁচাতে শুরু করলো। প্রথমে মামা, তারপর ভাই, অবশেষে মামির নাম ধরে অসংখ্যবার ডাকলো সে। কিন্তু সে কি জানতো বাড়িতে দানব ছাড়া কেউ নেই? তপাকে টেনে হিঁচড়ে বিছানায় ছড়িয়ে ছিটিয়ে থাকা জামাগুলোর উপর ছুঁড়ে ফেলল। তপা ভয়ে সিটিয়ে গেছে। বিছানা থেকে নামার চেষ্টা করতেই শুরু হলো দানবের দানবীয় হাতের অত্যাচার। ধস্তাধস্তি শুরু হলো বিশাল আকার দানব আর ছোট্ট একটা প্রাণীর সাথে। ছোট্ট নাজুক শরীরটা নেতিয়ে পড়ার আগে বাড়ির উঠোনে পা পড়ল প্রান্তর। কাউকে দেখতে না পেয়ে তপার ঘরের দিকে পা বাড়াতেই কর্ণকুহরে প্রবেশ করল তপার আর্তনাদ। নিজের সম্ভ্রম বাঁচাতে শেষ শক্তিটুকু দিয়ে চেষ্টা করছে সে। শতাধিকবার আল্লাহকে স্মরণ করার পর দরজা ঠেলে ভেতরে ঢুকলো প্রান্ত। দানবের তখন অন্যদিকে খেয়াল নেই। সে মত্ত নিজের বিকৃত মস্তিষ্কে বিকৃত কার্য সম্পাদন করতে। প্রান্ত গিয়ে এলোপাথারি আঘাত করতেই তার হুঁশ ফিরল। প্রান্তকে দেখে তাড়াহুড়ো করে খোঁড়াতে খোঁড়াতে ঘর ছাড়ল সে। তপা উঠে বসে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। প্রান্ত দ্রুত পায়ে তপার সামনে বসে বুকের ভেতর আগলে নিয়ে বলল, কিচ্ছু হয়নি, দেখ ভাইয়া চলে এসেছে তো, সব ঠিক হয়ে গেছে, তাকা আমার দিকে। এই পাগলি তাকা না, সব ঠিক হয়ে গেছে তো। তপা প্রান্তর পিঠ আঁকড়ে ধরে কাঁদছিল। হঠাৎ হাতের বাঁধন ঢিলে হতে হতে পড়ে গেল হাতটা। প্রান্ত আস্তে করে তপার মুখটা এক হাতে ধরে সামনে আনতেই বুঝতে পারল মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলেছে। প্রান্ত দীর্ঘশ্বাস ফেলে তপার গায়ে ওনাটা জড়িয়ে দিয়ে বাইরে প্রবেশ করার জন্য দরজার কাছে আসতেই দেখল দরজার বাইরে সিজান, বাবা মা সহ দাঁড়িয়ে আছে। প্রান্ত কিছু বলার আগে সশব্দে চর বসিয়ে দিল হাজেরা বেগম, যিনি সিজানের মা। প্রান্ত গালে হাত দিয়ে অবাক হয়ে বলল, খালামণি। হাজেরা বেগম আঙুল উঁচু করে বললেন, খবরদার, ওই পাপ মুখে আমায় খালামণি ডাকবি না। আমার কোনো ভাগ্নে নেই। তোর মা তো ওই কালনাগিনীকে ভালোবাসে না বলেই বড় বড় বুলি শোনাতো, কিন্তু এখন তার শিক্ষা এই নমুনা। কালনাগিনী কই, তাকে বের হতে বল। তার চুল ন্যাড়া করে আজ আমি বাড়ি ছাড়া করব। ডাক নবাবজাদিকে। প্রান্ত আকস্মিক এই ঘটনায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে রইল।
কি বলবে আর কি বলবে না সেটা বুঝতেই কেটে গেল কয়েক প্রহর। প্রান্তকে ঠেলে ভেতরে ঢুকে অজ্ঞান তপার চুলের মুঠি ধরে টেনে তুলল। তপা চোখ খুলছে না দেখে সিজানকে পানি আনতে বলল। সিজান দ্রুত পায়ে পানি এনে দিলে সবটুকু পানি তপার মুখের উপর ঢেলে দিল। তবুও চোখ বন্ধ দেখে নাক মুখের উপর ওড়না চেপে ধরল। নিঃশ্বাস আটকে আসায় অতি দ্রুত চোখ পিট পিট করে খুলে ফেলল তপা। তপার জ্ঞান ফিরতে দেখে আবার চুলের মুঠি ধরে বলল, এতক্ষণ অজ্ঞান হওয়ার নাটক করছিলি? দুজনের ইচ্ছায় পাপ করে এখন অজ্ঞান হওয়ার নাটক করে একজনের উপরে চাপিয়ে দিতে চাইছিস? তোর নাটক বহুত দেখেছি আমি। আজ এক্ষুনি বাড়ি থেকে বের হবি তুই। তপা কিছু বুঝতে না পেরে বলল। কি পাপ করেছি আমি? হাজেরা বেগম অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে বলল, তুই ওর সাথে ছিলি না? তোর অবৈধ সম্পর্ক নেই প্রান্তর সাথে? তোর ওই এলোমেলো অবস্থার জন্য তোরা দুজনেই দায়ী না? তপা নিজের দিকে তাকিয়ে দেখলো গায়ে স্কুল ড্রেসের উপর একটা ওড়না জড়ানো। প্রান্তের দিকে তাকিয়ে দেখলো প্রান্ত একরাশ ক্রোধ নিয়ে তাকিয়ে আছে হাজেরা বেগমের দিকে। তপা গুটি গুটি পায়ে প্রান্তর পাশে দাঁড়িয়ে মৃদু স্বরে বলল, ভাইয়া কি হয়েছে? প্রান্ত মাথা নিচু করে ফেলল। কি করে বলবে সে তাদের চেনা মানুষগুলো তাদের পবিত্র সম্পর্কটাকে নোংরাময় রূপ দিয়েছে। তপা আবারও বলল, ভাইয়া বল না কি হয়েছে? প্রান্ত মুখ খোলার আগে সিজান বলল, তোরা দুজন একসাথে ছিলি? নোংরা খেলায় মেতেছিস তোরা? অস্বীকার করতে পারবি? তপা যেন আকাশ থেকে পড়ল। তার প্রাণপ্রিয় ভাই একথা বলছে, এটা সে বিশ্বাস করতে পারছে না। প্রান্ত তেড়ে এসে সিজানের কলার চেপে ধরল। হাজারা বেগম ছুটে এসে আবারও চর লাগিয়ে দিল প্রান্তর গালে। বাদ পড়ল না তপাও। তপাকে আঘাত করতে দেখে প্রান্তর সামনে দাঁড়িয়ে বলল, ওর গায়ে আর একটা আঁচড় পড়লে খুন করে ফেলবো আপনাকে। ভুলে যাব আপনি আমার মায়ের বোন। হাজারা বেগম চকিত দৃষ্টিতে তাকিয়ে বলল, তোর কাছে এই মেয়েটা এত আপন হয়ে গেল যার জন্য তুই তোর মায়ের মতো খালাকেও ফোন করতে চাইছিস? মা কথাটা আপনার মুখে শোভা পায় না। আর সিজান, আমি ভাবতাম আঙ্কেলের পর তুই অন্তত তপাকে ভালোবাসিস, কিন্তু আমি ভুল। তোরা সবাই এক, সব কটা অমানুষ। মোর্শেদুল হকের সামনে দাঁড়িয়ে তপা নরম গলায় বলল, মামা তুমিও বিশ্বাস করো? পৃথিবী উল্টে গেলেও আমি বিশ্বাস করব না রে মা। তপা মৃদু হাসল। তার আর কিছুর দরকার নেই, একজন তো বিশ্বাস করেছে তাকে। প্রান্তর দিকে তাকিয়ে বলল, ভাইয়া চলো এখান থেকে। হাজেরা বেগম গলা উঁচিয়ে বললেন, চলো মানে কোথায় যাবি? আগে তো নাগরের বাপ মা ডাকি, তারপর তো যাবি একেবারে চিরবিদায়। প্রান্ত নিজেই ফোন বের করে মায়ের নাম্বার ডায়াল করে বলল, মা, ইমিডিয়েটলি মোর্শেদ আঙ্কেলের বাড়ি এসো। তোমার বোন সার্কাস শুরু করেছে, তাড়াতাড়ি এসো। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আমি তাকে খুনও করে ফেলতে পারি। আয়েশা হাজেরা বেগমের সামনে দাঁড়িয়ে শক্ত গলায় বললেন, তুই মেয়েটার সাথে এত জঘন্য একটা কাজ করলি কি করে? কেন করলি বল তো? ওর গায়ের রং কালো, ওর বিয়েতে তোকে মোটা টাকা গুনতে হবে যৌতুক হিসাবে, সেজন্য তুই যে বাড়িতে এত দাপট দেখাচ্ছিস সেই বাড়ির অর্ধেকটার মালিক যে তপা, সেটা ভুলে গেছিস? তোর শ্বশুর মানে তপার নানা যে তপার মায়ের নামে এই বাড়ির অর্ধেক অংশ লিখে দিয়েছে, সেটা জানিস না তুই? না, না জানার তো কথা নয়। তপার জন্মের আগে যখন তপার বাবা মায়ের মধ্যে ঝামেলা হচ্ছিল, তখন তুই তো এই বাড়িতেই ছিলি। তখন তোর শ্বশুর যে বাড়ি লিখে দিল, তখন সেটা ভালো করে মগজে গেঁথে নিতে পারিসনি। নিজের টাকায় তপার খরচ নাই বা চালালি, অন্তত ওর মায়ের অংশ থেকে কিছুটা বিক্রি করে না হয় ওর খাওয়া পড়ার খরচ চালাতি, বাকিটা বিয়ের জন্য রেখে দিতি। কিন্তু তা না করে তুই মেয়েটার চরিত্রে কলঙ্ক লাগিয়ে দিলি। তোর কলিজা একবারও কাঁপলো না? এই তুই মায়ের জাত? হাজেরা বেগম চেঁচিয়ে বললেন, তোর চোখে শুধু আমার অবহেলা ধরা পড়লো, আমার দোষ ধরা পড়লো। নিজের ছেলে অন্যায় দেখলি না। ওই কালনাগিনী যে তোর ছেলের মাথা চিবিয়ে খাচ্ছে সেটাও দেখলি না। তোর ছেলেও চরিত্রের দোষ আছে, যেই সুযোগ পেয়েছে হামলে পড়েছে। তপার সামনে গিয়ে বললেন, আমার ছেলে মেয়ের চরিত্র সম্পর্কে আমার যথেষ্ট ধারণা আছে। তোর কাছে আমি সার্টিফিকেট চাইতে আসিনি। চল মা, এই নরকে আর তোর থাকতে হবে না। আমার সাথে আমার বাড়ি চল।
বাবা ছাড়া যখন নিজের দুটো সন্তান মানুষ করতে পারছি, তোকেও পারবো। তপা শেষবারের মতো সিজানের সামনে গিয়ে মলিন গলায় বলল। তুই কিভাবে বিশ্বাস করলি এই জঘন্য কথাটা? সিজান শক্ত গলায় বলল। আমি নিজের চোখে দেখেছি। কি দেখেছিস? তোরা দুজন জড়িয়ে ধরেছিলি। তপা তাচ্ছিল্য হেসে বলল। জড়িয়ে তো আমি তোকেও ধরি ভাই, তবে কি তোর সাথে আমার নোংরা সম্পর্ক? সিজান অসহায় চোখে তাকালো তপার মুখশ্রীতে। কি বলবে সে? হাজেরা বেগম এসে তপার চুল ধরে টেনে সরিয়ে নিল সিজানের সামনে থেকে। কঠিন গলায় বলল। আমার ছেলের সামনে গিয়ে ন্যাকা কান্না করিস তুই? নাটক করে আবার আমার ছেলের মন গলাতে চাইছিস? লাল লজ্জা কি আল্লাহ একটুও দেয় নাই? আয়শা তপাকে সরিয়ে নিল। হাজেরার উদ্দেশ্যে বিক্ষিপ্ত গলায় বললেন। আজ এই ব্যবহার করছিস তো তুই? আজ বুঝলি না বুঝবি সেই দিন, যেদিন তোর মাথায় বাড়ি পড়বে। দুধ কলা দিয়ে কালসাপ পুষছিস তুই। তোর অবলা কালসাপ যেদিন তোর দিকে ফনা তুলবে, সেদিন লুকোনোরও জায়গা পাবি না। আল্লাহ না করুন তোর না তপার পায়ে পড়তে হয়, কিন্তু সেদিন দেখবি তপা এমন জায়গায় পৌঁছে গেছে, তুই হাজার চেষ্টা করে ওর পাটাও ছুঁতে পারবি না। এবার সিজানের সামনে গিয়ে দাঁড়ালেন আয়শা। তুই তো মেয়েটাকে ভালোবাসতি বাপ, কি এমন হলো যে তুই ওর মায়ের কথায় তাল দিচ্ছিস? সত্যি কি ভালোবাসতি নাকি ভালোবাসার নামে ভান করেছিস? সিজান অসহায় চোখে তাকিয়ে মৃদু আওয়াজে বলল। ওকে তুমি নিয়ে যাও খালামণি, এই নরকে আর আসতে দিও না ওকে। আমি জানি আমার কাছে ও ভালো থাকবে। আচ্ছা, আমি জানি ও তোমার কাছে ভালো থাকবে। আয়শা কিছু বলার আগে সিজান গলার জোর বাড়িয়ে আবারও বলল। আমি নিজের চোখে দেখেছি ওদের দুজনকে একসাথে। নিজের চোখকে কি করে অবিশ্বাস করব? সিজন না হয় মিথ্যা বলছে, কিন্তু মামুন ও কি মিথ্যা বলবে? ও তো অবহেলা অসহায় মানুষ, এক হাতে জোর নেই, পায়েও খারাপ অবস্থা, ভালো করে হাঁটতে পর্যন্ত পারি না। সে কিসের সাথে মিথ্যা বলবে? আমরা বাড়িতে না থাকলেও মামুন তো বাড়িতে ছিল, ও নিজের চোখে দেখেছে তোদের নোংরামো। আমরা বাড়ি পৌঁছানোর আগেই ও ছুটে গিয়ে রাস্তায় বলেছে ওদের কথা। তারপর তো সিজনরাও এসে দেখেছে দুজনকে ঘরে। আমরাও এসে তোর ছেলেকে ওই ঘর থেকে বের হতে দেখেছি। তপার তখন এলোমেলো অবস্থা, এরপরেও বলবি মিথ্যে কথা? তপা হাজিরা বেগমের কথা শুনে দু হাতে কান চেপে ধরে বসে পড়ল মাটিতে। আয়শা এসে তপাকে টেনে তুলে বাইরের দিকে পা বাড়ালো। প্রান্ত যেতে যেতে হাজেরা বেগমের দিকে তাকিয়ে শক্ত গলায় বলল। এই দিন দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। সেদিন চলে আসার পর এসএসসি পরীক্ষা পর্যন্ত কেটেছে পৃথার সাথে এক ঘরে থেকে। সেদিনের পর আর তপা কোনো সম্পর্ক রাখেনি তো ওই পরিবারের সাথে, কেবল তার মামা বাদে। প্রান্ত কদিনের মধ্যেই চলে যায় ভার্সিটির হলে। তপা এসএসসির পর কলেজে ভর্তি হয়ে হোস্টেলে চলে যায়। পৃথার কলেজের জন্য শহরে চলে যায় আয়শাও। তপা ইচ্ছে করে ভর্তি হয় অন্য শহরে অন্য কলেজে, নয়তো আয়শা তার সাথে থাকতেই বাধ্য করবে। কিন্তু এভাবে আর কতদিন? নিজের চেষ্টায় জীবন করতে শুরু করে তপা। 2-3টে টিউশনি আর মামার পাঠানো সামান্য কিছু টাকা দিয়ে চলে যেতে থাকে তার দিনগুলো চলে গেলেও রাতের আধারে নেমে আসে বিপর্যয়। ছোটবেলা থেকে শুরু করে কিছুদিন আগের ঘটনা নামক দুর্ঘটনাগুলো দুমড়ে মুচড়ে দিতে থাকে তার জীবনটা। রাতগুলো চলে যায় নির্ঘুমভাবে। যদিও বা একটুখানি দু চোখের পাতা এক করত, তখনই হানা দিত ভয়ঙ্কর স্বপ্নগুলো, তমসায় ডুবিয়ে দিত তাকে। বেশ কয়েকবার কাকতালীয়ভাবে দেখা হয় সিজান পৃথার। শৈশবের খুনসুটি কৈশোরে গিয়ে রূপ নেয় প্রণয়ে। জাতক যেমন আশায় থাকে বৃষ্টির, ঠিক তেমন দুজনে আশায় থাকতো একটুখানি সাক্ষাতের, যাকে দেখতে অশ্রুযুগল প্রসারিত হতো লজ্জালু হাসির দাপটে। সেই তাকে দেখেই পৃথার ভ্রুযুগলের মাঝের জায়গাটায় 2-3টে ভাঁজ পড়েছিল। অনাকাঙ্ক্ষিত সাক্ষাতে সিজান কিছু বলার চেষ্টা করলেও লাভের লাভ কিছু হয়নি। উল্টো শুনতে হয়েছে কটু কথা, মেনে নিতে হয়েছে অপমান, ভালোবাসার প্রত্যাখ্যান। সেদিনের পর আর সিজান পৃথার সামনে আসেনি, কিছু বলার চেষ্টাও করেনি। পৃথার কথা মনে হতেই কর্ণকুহুরে কেবল একটা কথাই প্রতিধ্বনিত হতো বারংবার। যে নিজের বোনের সম্মান নিলামে তুলতে পারে, সে তো কাল পুরো আমাকেই নিলামে তুলে দিবে। নিজের ভাই প্রাণপ্রিয় বোনরূপী বান্ধবীর উপর অন্যায় এভাবে চাপিয়ে দেওয়ার কলঙ্ক পৃথা মেনে নিতে পারেনি। কি হতো সেদিন একটুখানি তপার হয়ে কথা বললে? কি হতো সেই দানবটাকে সবার সামনে নিয়ে আসলে?
আয়শা বোনের বাড়ির দিকে ফিরে না তাকালেও হাজেরা বেগম সব ভুলে ঘেঁষতে থাকেন বোনের গা। মনে রাগ থাকলেও তা অপ্রকাশিতই রেখে দেন আয়শা। শত হোক একই মায়ের সন্তান তারা, দু বোন একসাথে জায়গা ভাগ করে থেকেছে মায়ের পেটে। প্রান্ত প্রথম দিকে বাড়ি থেকে বেরিয়ে যেত হাজেরা বেগম আসতে, পরে মুখ ফিরিয়ে নিজের ঘরে গিয়ে ঘরবন্দি হয়ে থাকতো। শুধু দেখা হতো না পৃথা, প্রান্ত, তপা আর সিজানের। একটা ঘটনা পুরো জীবনের মোড়টাই ঘুরিয়ে দিয়েছিল। পলক হাতের ফোনটা সিজানের দিকে বাড়িয়ে দিল। সিজান ব্রুকুসকে তাকালে পলক ইশারায় কথা বলতে বলল, এক বোনের রাগ ভাঙালে হবে না, আমার আরো একটা বোন আছে, সেও এক একার সমান অভিমান নিয়ে দিনের পর দিন কাটিয়ে যাচ্ছে। সিজান অবাক হয়ে বলল, ভাইয়া, এত খুশি হয়ে লাভ নেই, আগে আমার বোনদের রাগ ভাঙা। আমি সবটাই শুনেছি, পলকের ফোনের সাথে কানেক্টেড ছিলাম। সিজান মলিন কণ্ঠে বলল, তাহলে মাফ করবে তো? প্রান্ত থমথমে গলায় বলল, আমি আমার বোনদের জন্য হাসি মুখে প্রাণও দিয়ে দিতে পারি। সিজান মন খারাপ করে ফেলল। সে তো পায়নি, ছোট বয়সের একটা ভুল জীবনটা ঝাঁঝরা করে দিচ্ছে। কিন্তু তারই বা কি করার ছিল? পরিস্থিতি তো তার অনুকূলে ছিল না। অনেক আগে হাতের বাইরে বেরিয়ে গিয়েছিল। সে তো শুধু হাতে হ্যাঁ মিলিয়েছে, আর কিছু না। তার বিশ্বাস অবিশ্বাসে কি আদৌ কিছু যেতে আসতো? খাওয়ার সময় সিজান বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, তুমি একা ফিরতে পারবে? মোর্শেদুল হক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, কেন, তোর জন্মের আগে কি আমি বাড়ি থেকে বের হইনি? সিজান কণ্ঠ খাদের নামিয়ে নরম গলায় বলল, তা না বাবা, এখন তো বয়স হচ্ছে তোমার। আমাকে দেখে তোর বুড়ো মনে হয়? সিজান এক হাতে কান ছুঁয়ে বলল, আমার ভুল হয়ে গেছে, মাফ করো। এখন বলো, আমি যদি পড়ে যাই কোনো সমস্যা হবে? মোর্শেদুল হক খানিক সময় ভেবে বললেন, সমস্যা তো হবে না, কিন্তু তুই ফিরবি কখন? বিকাল তো হয়েই এলো, পরে গাড়ি পাওয়া যাবে না তো। মামা আজ যেখানেই থাক, কাল নয় সকাল সকাল চলে যাবে। পলকের কথা শুনে মোর্শেদুল হক কিঞ্চিত ভেবে বললেন, কিন্তু এখানে তো তপা, পিতা, দুটো মেয়ে থাকে, ও এখানে থাকবে কি করে? পলক মৃদু হেসে বলল। দ্বিতীয় তলে আমার ফ্ল্যাটের দুটো রুম খালি থাকে প্রায়। পলকের কথা শুনে তপা মৃদু স্বরে বলল, আপনি মামা বলছেন কেন আঙ্কেল বলুন? পলকও তপার মতো ফিস ফিস করে বলল। তোমার মামা তো আমার মামাই হবে, তাই না? তপা কিছু না বলে নিজের মতো বিড়বিড় করতে শুরু করলো। পলক স্পষ্ট কিছু শুনতে না পারলেও বুঝতে পারলো বিড়বিড় করে তপা তারই পিণ্ডি চটকাতে ব্যস্ত। মাগরিবের নামাজের পর ছাদের এক কোণে রাখা দোলনায় চুপচাপ বসে আছে পৃথা। পাশে বসে পশ্চিম আকাশের রক্তিম আভা মিশে যাওয়া দৃশ্য দুচোখ ভরে দেখছে তপা। গোধূলি আকাশের আগুন রঙা আলোর ছটা সময়ের সাথে পাল্লা দিয়ে মিলিয়ে যাচ্ছে দূর দেশে। কিয়ৎক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর ধরণী ছেয়ে গেল আধো আলো আধো অন্ধকারে। মৃদু আলোয় সাদা গোলাপগুলোকে অদ্ভুত সুন্দর দেখাচ্ছে। তপার ইচ্ছে করছে আলো হাতে গোলাপের পাপড়িগুলো ছুঁয়ে দিতে, কিন্তু পায়ের যে নাজেহাল অবস্থা। পৃথার দিকে তাকিয়ে দেখল সে নির্বিকার নিনিমেষ তাকিয়ে আছে সম্মুখপানে। তপা যে তার পাশে বসে আছে সেদিকে কোনো খেয়ালই নেই তার। পলক এসে আকস্মাৎ তপাকে কোলে তুলে সিঁড়ির দিকে এগিয়ে গেল। তপা নিজেকে ধাতস্থ করার আগে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে শুরু করলো। তপা ভয় পেয়ে চোখ বন্ধ করে দুহাতে পলকের গলা আঁকড়ে ধরল। আস্তে নামুন। পলক পায়ের গতি কমিয়ে বলল, কেন? পড়ে যাব তো। আমি থাকতে? আপনিও পড়বেন, সেই জন্যই তো আস্তে নামতে বললাম। পলক ঠোঁট কামড়ে হেসে বলল, পড়ে গেলে তো ভালোই হবে। শেরের প্রতিটি ধাপে ধাপে পড়ার সময় তুমি লেপটে থাকবে আমার বুকে, দু হাতে আঁকড়ে ধরবে আমার পিঠ, দুজনের শরীর শরীর ছুঁয়ে যাবে, ছুঁয়ে দেবে দুজনের দেহের সমস্ত শিরা উপশিরা। বেশ রোমান্টিক রোমান্টিক একটা ব্যাপার হবে, তাই না? তপা কিছু বলল না। এখন কিছু বলা মানেই লজ্জার জোড়াবালিতে ডুবে যাওয়া। তপাকে বিছানায় বসিয়ে পলকও পাশে বসলো। তপা মৃদু স্বরে বলল, আমাকে এখন এখানে কেন নিয়ে এলেন? পলক শার্টের বোতাম খুলতে খুলতে বলল, বাসর পাচ্ছিল, তাই বাসর করতে তুলে নিয়ে এলাম, হবে নাকি একটুখানি? তপা মৃদু হেসে বলল, আপনি কি আমায় ভয় দেখাতে চাচ্ছেন? দুঃখিত, বাট আমি এই মুহূর্তে ভয় পাচ্ছি না। পলক অবাক হয়ে বলল, সত্যি পাচ্ছ না? কিন্তু কেন? এত সাহসী তো তুমি নাও। তপা মলিন হাসল। পলক কিছু বুঝতে না পেরে ভ্রু কুপসকে বলল, মানে? তপা কথা ঘুরিয়ে বলল, নিজে তো প্রেমের ঘোর বিরোধী,
নিজে না হয় প্রেম করবেই না, সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অন্য কারোর প্রেমে বাগড়া দেওয়াটা নিশ্চয়ই শোভনীয় নয়, তাই না? তপা চোখ ছোট ছোট করে বলল, আমি কার প্রেমে বাগড়া দিলাম? সিজনের প্রেমে। তুমি জানো না ওরা এখন মান অভিমানের পালে শেষ করে ভালোবাসাবাসি করবে? তপা অবাক হলো, পলকের দিকে তাকিয়ে সন্ধিহান গলায় বলল। আপনি কি করে জানলেন ওরা দুজন দুজনকে ভালোবাসে? পলক মুচকি হাসল। প্রেমিক পুরুষেরা চোখ দেখলে বুঝতে পারে কে প্রেমে পড়েছে আর কে পড়েনি। তপা পলকের চোখের দিক থেকে নজর সরিয়ে নিল। তা দেখে পলক মৃদু গলায় গাইল, ও কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে, পরে না চোখেতে পলক আর আসে না কথা মুখে। বলে অন্যরমে চলে গেল। তপা অবাক হয়ে চেয়ে রইল। মুখস্থ কণ্ঠস্থ ঠোঁটস্থ মানে কি? তবে কি তপার মনের উত্থাল পাত্থাল ঢেউয়ের খবর রাখে পলক? এই মুহূর্তে প্রবল ঘূর্ণিঝড়ের আঘাতে দুমড়ে মুচড়ে যাচ্ছে তপার অনুভূতি নামক গাছগুলো। এটা কি পলক টের পাচ্ছে? সর্বনাশ। শার্ট বদলে টি শার্ট পরে তপার সামনে আসতেই তপা মৃদু স্বরে বলল, এক গ্লাস ঠান্ডা পানি এনে দিবেন প্লিজ, তৃষ্ণা পেয়েছে। পলক বুকের বাপাশে হাত রেখে নাটকীয় ভঙ্গিতে বলল, চাইলে তো জীবনটাও দিয়ে দিতে পারি। তপা মুখ টিপিয়ে হেসে বলল, পানির অপর নাম জীবন, সেই দিক থেকে জীবনটাই তো চাইলাম। পলক ভ্রু কুঁচকে বলল, তুমি ভীষণ চালক হয়ে যাচ্ছ কৃষ্ণময়ী। পানি এনে তপার হাতে দিতেই মৃদু আওয়াজে বেজে উঠল পলকের ফোন। ফোনটা কানের কাছে নিতেই ওপাশ থেকে পায়েল তাজওয়ার ঝাঁঝালো গলায় বললেন, বিয়ে করে কি সংসার পাতিয়ে ফেলেছো ওখানে? পলক তপার দিকে তাকিয়ে বলল, একা একা কি সংসার পাতানো যায় মা? যার সাথে পাতাতে চাইছে সে তো পাত্তাই দিচ্ছে না। পায়েল তাজওয়ার অবাক হয়ে বললেন, পলক তাজওয়ারকে পাত্তা দিচ্ছে না? কে সে? একবার দেখে চক্ষু সার্থক করার সুযোগ পাবো তো? পলক মৃদু হেসে বলল, দেখবে দেখবে, একসময় উঠতে বসতে খেতে শুধু শুধু তাকিয়ে দেখবে। পলক মলিন কণ্ঠে বলল, আমি আর নেতা সাহেব নেই মা। পায়েল তাজওয়ার ছেলের যন্ত্রণা বুঝতে পারলেন বোধ হয়, কথা ঘুরিয়ে বললেন, বলো না, খুব সুন্দর দেখতে। পলক তপার দিকে অপলক তাকিয়ে বলল, হ্যাঁ, একদম আমার মনের মতো, স্নিগ্ধ স্বচ্ছ। তপা আটকে উঠল। স্নিগ্ধ স্বচ্ছ পবিত্র, কিন্তু সে তো পবিত্র নয়। শরীরটা যে পচে গেছে, গন্ধ ছড়ানোর অপেক্ষা মাত্র। পলক কথা শেষ করে তপার হাত থেকে গ্লাস নিয়ে পানির বাকি অংশটুকু গলধকরণ করে গ্লাসটা পাশের টেবিলে রেখে তপার পাশে সোজা হয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে বলল, পবিত্র। তুমি তো খুব চালক হয়ে যাচ্ছ আজকাল। তপা ভ্রু কুঁচকে বলল, আবার কি করলাম? পলক ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে বলল, তুমি জানতে না ভাগ করে খেলে ভালোবাসা বাড়ে? ইচ্ছে করে বানিয়ে রেখেছিলে আমার জন্য, তাই না? কিন্তু আমার দিক থেকে তো যথেষ্ট পরিমাণ ভালোবাসা আছে। বরং তোমার আমার খাওয়া জিনিস বেশি বেশি করে খাওয়া উচিত, যাতে ভালোবাসার উপচে পড়তে পড়তে ছাদ থেকে তাজমহল পর্যন্ত আসে। তপা চোখ ছোট ছোট করে তাকিয়ে থেকে বলল, এই মানুষটা একটা সাধারণ ব্যাপারের কোথা থেকে কোথায় ঠিক নিয়ে যেতে পারে তা আগে থেকে কেউ ধারণা করতে পারবে না। জিনিস এক পিস। কিয়ৎকাল পর তপা মৃদু স্বরে বলল, আপনার কোনো ভাই বোন আছে? পলক এক হাতে ভর করে মাথা উঁচু করে বলল, না, আমি বাবা মায়ের একমাত্র সন্তান। কেন বলো তো? তপা বিড়বিড় করে বলল, ঠিকই ভেবেছিলাম ওয়ান পিস মেড কারিগর ডেট। এই ক্ষেত্রে কারিগর বেঁচে থাকলেও প্রসেসিং বন্ধ আছে। পলক তপাকে বিড়বিড় করতে দেখে ভ্রু কুঁচকে বলল, তুমি কি আবার আমার পিনতে চটকাচ্ছ? তপা হেসে ফেলল পলকের মুখে এহেন কথা শুনে। আসলে ভাবছিলাম। পলক ভ্রু কুঁচকে বলল, কে? এই যে আমার মতো আর কতজনের কপাল পুড়ছে সেটা। পলক অবাক হয়ে বলল, আমি তোমার কপালে চুটে তোমার কপাল পোড়াচ্ছে? তপা মৃদু হেসে বলল, নিজেই ভেবে নিন। এই তো কিছুক্ষণ আগে বললেন আমার পা থেকে মাথা পর্যন্ত আপনার মুখস্থ, কণ্ঠস্থ, ঠোঁটস্থ, তাহলে নিশ্চয়ই মনটাও মুখস্থ। নিজেই বুঝে নিন। পলক ঠোঁট কামড়ে ধরে আবার সোজা হয়ে শুয়ে পড়ল। মসৃণ কণ্ঠে বলল, এখন তো শুধু কপাল পোড়াচ্ছে। একবার আমার নামে দলিল করে নেই, তারপর তোমার সর্বাঙ্গ পোড়াবো। নিভু নিভু আলোয় পৃথার মুখাবয়ব দেখে গুটি গুটি পায়ে এগিয়ে গেল সৃজন। নিঃশব্দে গিয়ে পৃথার পাশে বসে পড়ল। পৃথা নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে আছে সামনে।
তার অবস্থা দেখে বোঝার উপায় নেই সে ইহজগতে আদৌ আছে কিনা। সিজন সন্তর্পণে দীর্ঘশ্বাস ছাড়ল। পেটটির ভিতরটা গুড়গুড় করছে। মনে মনে কথা গুছিয়ে নিলেও মুখ ফুটিয়ে বের হতে চাইছে না কিছুই। কিয়ৎকাল পর সিজন আচমকা দোলনা ছেড়ে পৃথার পায়ের কাছে হাঁটু গেড়ে বসল। সহসা এহেন কাণ্ডে পৃথা তাকালো সিজনের মুখপানে। ক্লান্তিহীন সে দৃষ্টি, নেত্রকোণ বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা নোনা জল। মৃদু আলোয় তা সিজনের দর্শনেন্দ্রিয়ে ধরা পড়ল কিনা কে জানে। পৃথা নিরলস ভঙ্গিতে তাকিয়ে রইল। সিজন অপটু হাতে পৃথার এক হাত মুঠোয় পুড়ে নিল। পৃথার গতিহীন কলেরবে কিঞ্চিত পরিমাণ কাঁপন ধরল তাতে। সিজন নিম্ন স্বরে বলল, আমি জানি আমি ভুল করে ফেলেছি। ওইটুকু সময়ের মধ্যে কি থেকে কি বলেছিলাম আমি ভাবিনি তখন। তখন কেবল একটাই ভাবনা ছিল আমার, তবাকে সরাতে হবে এই নরক থেকে। আচ্ছা, তবাকে সরাতে হবে ওই নরক থেকে, না হলেও বাঁচবে না। সত্যিই বাঁচতো না ও, বাঁচতে দেওয়া হতো না ওকে। আমি তবাকে সরানোর জন্য এর থেকে ভালো উপায় আর পাইনি। কিন্তু আমি যে ভুল ছিলাম সেটা সময় গড়াতেই বুঝতে পারি। এতগুলো মানুষের অবহেলা আমি সইতে পারছিলাম না। বাবাও কথা বলছিল না। আর তুমি কি বললে? তোমাকে আমি নিলামে তুলে দেব? এতটাই জঘন্য আমি? এতটাই নিকৃষ্ট মনে করো আমাকে? আমি নিজের প্রাণ বিসর্জন দিয়ে দিতে পারি তোমাদের জন্য, তোমার জন্য। আর সেই তুমি বললে আমি তোমাকে নিলামে তুলে দেব। সেই মুহূর্তে আমার মরে যেতে ইচ্ছে করছিল জানো, কিন্তু আত্মহত্যা যে মহাপাপ, তাই চেয়েও করতে পারিনি। কিন্তু ওই কথাটায় হৃদয় এতটাই আক্রান্ত হয়ে গিয়েছিল যে আর সামনে আসার সাহস পাইনি। কিন্তু তবার অ্যাক্সিডেন্টের খবর শুনে আর থাকতে পারিনি দূরে সরে। যাই হোক, আমি নিজের জন্য আর কোনো সাফাই দেব না। আমি জানতাম না তুমি এখানে আছো। পৃথা নিষ্পলক চেয়ে থেকেই মুখ খুলল। জানলে আসতে না? এসে কি লাভ? সেই তো মুখ ফিরিয়েই বসে আছো। পৃথা হাত ছাড়িয়ে শক্ত গলায় বলল, তাহলে চলে যাও। আঙ্কেলের সাথে যাওনি কেন? সত্যিই চলে যাব? পৃথা কিছু বলল না, কিন্তু কিঞ্চিত সময় পার হতেই সিজন ফোপানোর আওয়াজ শুনল। সেই সাথে পৃথার কেঁপে ওঠাও অনুভব করতে পারল। পুনরায় পৃথার হাত দুহাতের মুঠোয় চেপে ধরে বলল, এভাবে কাঁদিস না প্লিজ। আমার ভুলের জন্য এভাবে কাঁদলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। প্লিজ শান্ত হও। পৃথা তবুও ফুপিয়ে যাচ্ছে দেখে সিজন পৃথার হাত ছেড়ে দুহাতে নিজের কান ধরে বলল, দেখ, কান ধরছি ছোটবেলার মতো, এবার তো কান্না থামা। পৃথার নিচের দিকে তাকিয়ে আস্তে করে বলল, আমি আর ছোট নেই সিজান ভাই। সিজন ভ্রুকুসকে ফেলল, বলল, তাহলে কি বড় হয়ে গেছিস? পৃথা নাড়ালো। সিজন মৃদু হেসে বলল, তাহলে কি এখন বড় বড় আদর দিয়ে রাগ ভাঙাতে হবে? পৃথা আকস্মাত তাকালো সিজনের দিকে। মৃদু আলোয় মুখটা আবছা দেখতে পেল। চোখ পিটপিট করে তাকিয়ে আছে সে তার দিকেই। পৃথা ওড়নার কোণ চেপে ধরে বসে রইল চুপচাপ। সিজন পুনরায় বলল, কি রে, বললি না তো বড় বড় আদর দেওয়ার মতো বড় হয়েছিস? পৃথার কান লাল হয়ে গেছে বোধ হয়। উঠে রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই সিজন হাত টেনে বসিয়ে দিল নিজের সামনে। পৃথা হঠাৎ টানে টাল সামলাতে না পেরে টালমাটাল হয়ে পড়ে যেতে নিল। সিজন এক হাতে পৃথাকে আগলে নিয়ে নিজের সামনে বসিয়ে দিল। দুজনে ছাদের মেঝেতে বসে তাকিয়ে রইল একে অপরের দিকে। পৃথার দৃষ্টি ঝাপসা হয়ে এলো মুহূর্তেই। চোখের কার্নিশে জমা হলো বিন্দু বিন্দু নোনা জল। পৃথা অক্ষিপল্লব ঝাপটে ঝাপসা হওয়া দৃষ্টি স্বচ্ছ করার বৃথা চেষ্টা করল। চিলেকোঠা থেকে আসা আবছা আলোয় সিজন স্পষ্ট দেখতে পেল পৃথার নেত্রকোণের মুক্তোর মতো ঝিকঝিক করা জলটুকু। হাত বাড়িয়ে মুছে দিতেই পৃথা শব্দ করে কেঁদে উঠল। সিজন দুবাহু মেলে আবদ্ধ করে নিল বাহু ডোরে। বক্ষ পিঞ্জরের লুকায়িত দগদগে ক্ষতটা যেন মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল। সেখানে জমা হলো গভীর প্রেমের সুপ্ত কিছু অনুভূতি, কিছু পাওয়ার এক অবিস্মরণীয় মুহূর্তের স্মৃতি। চায়ের কাপে চামচ দিয়ে টুংটাং শব্দ তুলে তপা মুসকে মুসকি হাসছিল। তপার মুখে লুকোচুরি হাসি দেখে পলক ভ্রু কুঁচকে বলল, তোমার মনের ভেতর কি চলছে বলো তো? এরকম চুন্নি মুরকে হাসি দিচ্ছ কেন? তপা চোখ ছোট ছোট করে তাকালো, ঈষৎ রেগে বলল, হোয়াট ডু ইউ মিন বাই চুন্নি মার্কা হাসি? পলক মুখ টিপে হাসল। তপার দিকে তাকিয়ে ইনোসেন্ট মুখ করে বলল, এ মা, তুমি চুন্নি মুরকে হাসি বলছো না? তপা মাথা নাড়ালো। পলক হেসে বলল, থাক, বুঝতে হবে না, ছোট মানুষ এসব বুঝবে না।
তপা বিরক্তির সহিত বলল। আমি ছোট, তাহলে বড়কে রাত্রি? পলক অবাক হলো। মেয়ে তো জেলাস, আর একটু রাগিয়ে দিতে বলল। হ্যাঁ, রাত্রে তো বড়ই। ও আমার ব্যাচমেট, বয়সের সমান। ও লেখাপড়া না করে আদবন হয়ে গেছে। ও তোমার থেকে যথেষ্ট বড়। তপা অগ্নিঝরা চোখে তাকালো, কিছু বলতে চেয়েও বলল না। মস্তিষ্ক জানান দিল সে বাড়াবাড়ি করছে। এই বাড়াবাড়িটা তার জন্য না, হিংসে করাটাও তার সাজে না। তাই নীরবতাই মেনে নিল। পলক পুনরায় বলল। বললে না তো, ওরকম হাসছিলে কেন? তপা কাপ রেখে ধারালো কণ্ঠে বলল। আপনার গোষ্ঠীর ষষ্ঠী উদ্ধার করেছিলাম হেসে হেসে।